This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এই মুহূর্তে প্রেস কর্নার একটা ব্রেকিং নিউজের নজর রাখতেই হচ্ছে। একেবারে ফিল্মি কায়দায় বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীর পুত্রকে অপহরণ করা হলো। ফিল্মি কায়দায় এই অপহরণ, যদিও এখনো পর্যন্ত পুলিশ যাকে অপহরণ করা হয়েছে তাকে উদ্ধার করতে পেরেছে। হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে 4 অপহরণকারী সহ মোট 7 জনকে। কিন্তু এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। একেবারে কলকাতায় বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীর পুত্রকে অপহরণ, ফিল্মি কায়দায় অপহরণ। তারপর যদিও অপহরণকারীদের গ্রেফতার করতে পেরেছে পুলিশ। 3রা ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল 19 বছরের এক কিশোরকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যায় প্রগতি ময়দান থানা এলাকা থেকে। অভিযোগ পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশটা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ওই কিশোরকে উদ্ধার করে এবং যারা অপহরণকারী এবং মূল যে অভিযুক্ত তাকেও গ্রেপ্তার করে। মূলত এই যে ওয়াগনার গাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে অ্যাশ কালারের, যেটাকে বলা হয় ছাই রঙের, যার নাম্বার WB02V8575, সেই নাম্বারের গাড়িটি করে দিয়ে অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায় বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রের খবর। এদিকে গাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন ডিউটি, তার একটা স্টিকার লাগানো রয়েছে এবং ভেতরেও কিছু ফাইল রয়েছে যেগুলো কিনা কলকাতা কর্পোরেশনের। শুধু তাই নয়, গাড়িটির পেছন দিকে আমরা যদি দেখতে পাই সেখানে চিকিৎসকদের, অর্থাৎ চিকিৎসকের জন্য যে সাইন ডক্টর হয়ে থাকে, অর্থাৎ অ্যাম্বুলেন্স বা চিকিৎসকদের গাড়ির পেছনে যে ধরনের সাইন থাকে সেই ধরনের একটা সাইন রয়েছে। অপহরণকারীরা 1.5 লক্ষ টাকা, 1.5 থেকে 2 লক্ষ টাকা চেয়েছিল মুক্তিপণ হিসাবে ওই কিশোরের বাবার কাছ থেকে। সেই মতন কিশোরের বাবাকে এবং অপহরণকারীদেরকে ট্র্যাক করে গোলাবাড়ি থানা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। উদ্ধার হয়েছে বছর 19-এর ওই কিশোরও। ক্যামেরায় দীপঙ্করের সাথে দীক্ষা ভুইয়া, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, একেবারে খাসে কলকাতায় বাড়িতে ঢুকে ব্যবসায়ী পুত্রকে অপহরণ, তারপর টাকার দাবি, মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে এখনো পর্যন্ত 7 জন। এই গোটা ঘটনার কিনারা পুলিশ কিভাবে করলো? দেখো, ঘটনার পরেই পুলিশকে জানানো হয়, প্রগতি ময়দান থানার পুলিশকে জানানো হয় এবং পুলিশ সেই মতো যে মোবাইল নম্বর থেকে ভিডিও কল করে এই মুক্তিপণ চাওয়া হয়েছিল বা অপহরণ করে 1.5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল সেই নাম্বারটিকে ট্র্যাক করে এবং সেই মতো হাওড়া পিলখানা রোডে সেখানে পুলিশ পৌঁছয় এবং সেখানে পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে উদ্ধার না হওয়া পর্যন্ত অপহরণকারীরা অপহৃত শিশুর বাবাকে বা অপহৃত কিশোরের বাবাকে যা নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী কাজ করতে। সেই মতোই আগে অপহৃত শিশুর বাবা সেখানে পৌঁছয় এবং তারপরেই পুলিশ সেখান থেকে গিয়ে হাতে নাতে পাকড়াও করে এবং 19 বছরের ওই যুবকের যেটা বক্তব্য যে তাকে তার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল, অর্থাৎ গান পয়েন্টে রেখে তাকে তার বাড়ি থেকে অপহরণ করা হয় এবং অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল পিলখানা রোড, হাওড়া পিলখানা রোডের একটি বাড়িতে। সেই বাড়িতে আটকে রেখে সেখান থেকে ভিডিও কল করে এই মুক্তিপণ চাওয়া হয়েছিল। এর কারণ যেটা জানা যাচ্ছে যে বছর 2 আগে 1.5 লক্ষ টাকা অপহৃত যুবকের বাবা, যিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী, মোটা সুদে এই টাকা তিনি ধার নিয়েছিলেন, কিন্তু অভিযোগ যে তিনি সেই টাকা বারবার চাওয়ার পরেও মেটাচ্ছিলেন না। বুঝতে পেরেছি সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদেরকে। অসমে ফের গ্রেপ্তার আনসারুল্লাহ জঙ্গি। কোকরাঝাড় থেকে গ্রেপ্তার নাসিমউদ্দিন শেখ। কথা বলবো, সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সিজার, কিভাবে পুলিশের জালে নাসিমউদ্দিন শেখ? দেখো, নুর ইসলাম সহ আসাম মডিউলের অপারেশন প্রঘাতে আসাম মডিউলের যে প্রথম যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই 6 জনকে গ্রেপ্তারের পরেই কিন্তু জিজ্ঞাসাবাদে এই নাসিমউদ্দিন শেখের নাম উঠে আসে। কিন্তু তারপরও দীর্ঘদিন সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল। অর্থাৎ 17ই ডিসেম্বর অপারেশন প্রঘাত যে সময়ে শুরু হয় 3টি রাজ্যে একসঙ্গে, কেরল, বাংলা এবং অসমে, সেই সময় থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল এবং শেষ পর্যন্ত গতকাল যেটা কোকরাঝাড় পুলিশ এবং STF জানতে পারে যে এই অভিযুক্ত একটি ডেরায় ফিরেছে, তারপরেই কিন্তু অপারেশন চালানো হয় এবং ভোর রাতের অপারেশনে এই নাসিমউদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এই নাসিমউদ্দিন শেখ একজন আইডি বিশেষজ্ঞ বলে দাবি অসম পুলিশের STF এর। অনেক ধন্যবাদ সিজার। পরে খবরে নজর রাখবো। দত্তপুকুরের মুন্ডুহীন দেহ উদ্ধারের পর 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কাটা মুন্ডুর খোঁজ মেলেনি। খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে কাটা মুন্ডুর।
গতকাল এলাকায় স্নিফার ডগও আনা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই মুন্ডুর খোঁজ মিলছে না, যার ফলে যে দেহটি উদ্ধার হয়েছে তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আরো বিস্তারিত জানাবেন দীপঙ্কর, রয়েছেন একেবারে সেই যেখানে উদ্ধার কার্য চলছে সেই ঘটনাস্থল থেকে। দীপঙ্কর, এই মুহূর্তে সেখানে কি চলছে? দেখো, প্রথমত তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই সাঁকোর বাম পাশ সেই দিকে খোঁজখবরের তল্লাশি চালাচ্ছিল, কিন্তু ইতিমধ্যে সেই তল্লাশিও শেষ হয়েছে, কিন্তু এই খাল থেকে কোনো রকমভাবেই কিছু উদ্ধার হয়নি। এবং যারা উদ্ধার কার্য চালাচ্ছিলেন ডিএমজি, তারা কিন্তু এখান থেকে আবার বেরিয়ে গেলেন। এর পাশাপাশি আরও অনেকগুলো পুকুর আছে, সেই সব পুকুরেও হয়তো তল্লাশি চালাতে পারে, কিন্তু প্রাথমিকভাবে যে জিনিসগুলো দেখা গেল যে এই যে খাল, এই খালের জল, সেই জলের তলায় শ্যাওলা, নোংরা, কাদা, পলি এই সমস্ত রয়েছে, যার ফলে এখানে বেশি কাজ করা যাচ্ছে না। কিন্তু তার মধ্যে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে তারা এই পুকুরের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। যে কারণে এখানে তল্লাশি চালানো, স্লিপার ডগ এসেছিল, স্লিপার ডগ এসে এই এলাকার ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এসে স্লিপার ডগ আইডেন্টিফাই করে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই খালে ফেলে থাকতে পারে পুলিশের প্রাথমিক অনুমান হয়। সেই অনুমানের ভিত্তিতেই কিন্তু এই খালের ভেতরে তল্লাশি চালানোর প্রচেষ্টা গতকাল দিনের বেলাতে তল্লাশি চালিয়েছিল স্থানীয় মানুষজন, কিন্তু সেটাতে খুঁজে না পাওয়ার কারণে আজকে ডিএমজি আসে এবং ডিএমজি এসে প্রায় 1.5 ঘন্টা ধরে এই খালের মধ্যে তল্লাশি চালায়, কিন্তু কোনো রকমভাবেই কাটা মুন্ডুর উদ্ধার পাওয়া যায়নি। কিন্তু কাটা মুন্ডু উদ্ধার না হলে ওই দেহ কার, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হবে না। আরেকটা জিনিস জানতে চাইবো, পুলিশ কি একটা বিষয় নিশ্চিত যে দেহটি উদ্ধার হয়েছে, মুন্ডুবিহীন যে দেহটি, তার মুন্ডুটা ওই জলেই পাওয়া যেতে পারে? মানে আশেপাশে এলাকাতে সেখান থেকে তল্লাশি চালিয়ে পাওয়ার মানে কোনো আশা নেই? দেখো, গতকাল সকাল 7:30টায় যখন স্থানীয় মানুষ দেখতে পায়, পুলিশকে খবর দেয়, দেহ যখন শনাক্ত করেন তারপর থেকেই কিন্তু মুন্ডু নেই। তখন যেখানে দেহ পাওয়া গেছিল, অর্থাৎ টমেটো ক্ষেত, বেগুন ক্ষেত, ধান ক্ষেত, ধনেপাতা ক্ষেত, এই সমস্ত জায়গা পুলিশ তল্লাশি করে। প্রাথমিকভাবে ধরা পড়ে না বলে পুলিশ স্লিপার ডগ নিয়ে আসা হয়। স্লিপার ডগ ওই ক্ষেতের সমস্ত জায়গা ঘুরে তারপর প্রায় 1 কিলোমিটার দূরে এই খালের এই যে প্রান্ত, এই প্রান্তে এসে আইডেন্টিফাই করে। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিকভাবে মনে হয়, যেখানে রক্তের নমুনা পাওয়া যায়, সেই কারণে পুলিশের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এই খালে হয়তো ফেলে থাকতে পারে। খালে যে ফেলা হয়েছে এটা নিশ্চিত কিন্তু পুলিশ কোনোভাবেই নন, কিন্তু তার মধ্যে যেহেতু খালের কাছে এসে স্লিপার ডগ আইডেন্টিফাই করেছিল, সেখানে রক্তের নমুনা পাওয়া যায়, তার পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি, এবং সেই তল্লাশি প্রায় চিরুনি তল্লাশি করেন। এবং যে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে, তার হাত পা বেঁধে রাখা ছিল, তার প্যান্ট খুলে দেওয়া ছিল, তার যৌনাঙ্গে আঘাত ছিল, তার মাথা কেটে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই নৃশংসতা কেন? যে কথা তোমায় বলছিলাম যে দত্তপুকুর থানা এলাকায় কোনো মিসিং নেই, এবং আশেপাশের যে সমস্ত থানাতে মিসিং আছে, সেই সব মিসিংয়ের সঙ্গে এই উদ্ধার হওয়া ব্যক্তির বয়স, হাইট, এই যে সমস্তগুলো এখনও পর্যন্ত পাওয়া গেছে তার সঙ্গে কোথাও ম্যাচ করেনি। অর্থাৎ এই জেলার নাও হতে পারে। সেই জায়গাগুলো পুলিশ খতিয়ে দেখছে। এর উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে এত নৃশংসতা? কেন এক জায়গা থেকে খুন করে অন্য জায়গায় মুন্ডু নিয়ে যাওয়া হলো? একেবারে পাশাপাশি যে কাটা মুন্ডুটির খোঁজ চালাচ্ছে, সেই মুন্ডুটি কখন উদ্ধার হয়, কোথা থেকে উদ্ধার হয়, সেদিকেও নজর থাকবে আমাদের। আপাতত অনেক ধন্যবাদ তোমায় দীপঙ্কর। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। পার্কিং নিয়ে বচসা, তার জেরে আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের। নাগেরবাজার হনুমান মন্দির সংলগ্ন অম্বিকা কমপ্লেক্সের ঘটনা। গতকাল সরস্বতী পুজোর দিন গাড়ির পার্কিং নিয়ে আইনজীবী দেবসুন্দর দড়িপাড়ার সঙ্গে বচসা বাঁধে অবসরপ্রাপ্ত শিক্ষক তপন সরকারের। তখনই তপন সরকার আইনজীবীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। উনি এই আচরণটা উনি বিগত সবার সঙ্গেই করে, ফ্ল্যাটে সবার সাথে, অধিকাংশ সময়ই সবার সাথে, কারোর সাথে ইয়ে করে না। মানে এটা উনি এর আগেও ঘটনা এরকম বহুজনের সাথে ঘটেছে। হ্যাঁ, আমার চেম্বারে ঢুকেও উনি আমাকে এর আগে গালাগালি ইয়ে করে দিয়ে গেছে, তারপরে এসে ক্ষমা চেয়ে, মানে ওনার বাড়ি থেকে ক্ষমা চেয়ে গেছে। এটা প্রতিবারই হয়, তারপরে ইয়ে হয়, কিন্তু এবারেরটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। আমরা যে বলি 34 বছরের হার মাত্রা শেষ হয়ে যায়নি, তার প্রমাণ আবার আজকে নতুন করে হলো। কারণ আপনারা জানেন যে ভদ্রলোক এই ঘটনাটা ঘটিয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই শাসনের মজিদ মাস্টার যেমন শিক্ষক ছিল, দমদমের এই তপন সরকার তেমনই একজন শিক্ষক। তা নাহলে 75 বছর বয়সে একটা 25 বছরের ছেলের মতো ব্যবহার করে আমাদের একজন কর্মীকে যেভাবে কালকে আহত করেছে, যদি আর 1 ইঞ্চির নিচে ঘটনাটা ঘটতো তাহলে হয়তো গলার নলিটা কেটে যেত। 1 ইঞ্চি ওপরে যদি ঘটনাটা ঘটতো তাহলে হয়তো চোখটা অন্ধ হয়ে যেত।
নৈহাটি দিকে নজর রাখি। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর 5 দিন কেটে গেছে, এখনো অধরা সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত। আর এর মধ্যেই সামনে এলো খুনের মুহূর্তের হাড়হিম করা ছবি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে বাইকে চেপে দুষ্কৃতীরা এসেছিল, টোটো থামিয়ে তারা টেনে হিচড়ে নামানোর চেষ্টা করে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। বিপদ বুঝে সন্তোষ পালানোর চেষ্টা করায় তাকে ধরে ফেলে বারবার তার মাথায় পাথর দিয়ে মারা হয়। পরে তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দুষ্কৃতীরা পালায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনন্ত রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, 5 দিন কেটে গেল, কোথায় অভিযুক্তরা? একদমই 5 দিন কেটে গেল, অভিযুক্তরা এখনো অধরা। যদিও ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের একটা টিমকে বিহারে পাঠানো হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশির জন্য। এছাড়া ব্যারাকপুর, টিটাগড়, ভাটপাড়া, জগদ্দল, বীজপুর, নৈহাটি প্রতিটি থানাকে ছবি দিয়ে সিসিটিভির যে ফুটেজ সেই দিয়ে তাদেরকে খোঁজে তল্লাশি চলছে। কেন এতদিন হয়ে গেল এখনো অভিযুক্তরা ধরা পড়লো না? যেখানে অভিযুক্তরা সবাই পরিচিত, অভিযুক্তদের সিসিটিভিতে ছবি দেখা যাচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি অভিযুক্তদের। আমরা আগেও দেখেছি, আজকেও নতুন ছবি দেখাচ্ছি, তাতেও অভিযুক্তরা কেন ধরা পড়ছে না প্রশ্ন তুলছে বিরোধী, শাসক, সাধারণ মানুষ। যদিও বিষয়টি পুলিশের হয়ে ধামাচাপা দিতে যাচ্ছে শাসক দল, বিধায়ক সনদ দিয়ে তিনি বলছেন পুলিশ কাজ করছে, তো পুলিশ খুব শীঘ্রই ধরে ফেলবে, কিন্তু কত শীঘ্রই ধরবে সেটার দিকেই তাকিয়ে আছে। একেবারে অনন্ত, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।